বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহনগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশারফ হোসেন, সহকারী শিক্ষক, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আলোচনা না বাড়িয়ে আমরা আমাদের পাঠের দিকে ফিরে যাই। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের পাঠ দূরত্ব ও উচ্চতা, অধ্যায় 10। দূরত্ব ও উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি প্রাচীনকাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করা হয়। বর্তমান যুগেও ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে বা এর অনুপাত ব্যবহার বেড়ে যাওয়ায় এর গুরুত্ব অপরিসীম। যেসব পাহাড়, পর্বত, টাওয়ার, গাছের উচ্চতা, নদী, নালা ইত্যাদির প্রস্থ সহজে মাপা যায় না, সেসব ক্ষেত্রে উচ্চতা ও প্রস্থ ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায়। এক্ষেত্রে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো জিনিসের দূরত্ব, উচ্চতা, যেমন আমি আগেই আলোচনা করেছি যে পাহাড়, নদী, নালা বা আমরা যদি সূর্যের কথাই বলি, তো সূর্যের কাছে গিয়ে কখনোই কোনো অবস্থাতেই কারো পক্ষেই সম্ভব নয় যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। মূলত এই সমস্ত জিনিসগুলা জ্যোতির্বিদগণ ওই ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করেই এইগুলার দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে সক্ষম হয়েছেন। তো দূরত্ব, উচ্চতা এগুলো নির্ণয়ের জন্য আমার কিছু প্রাথমিক আলোচনা আমরা সেরে নিই। এগুলোই আগে তোমার জানতে হবে। যেমন আমি একটা তালিকা চার্ট দিয়েছি, এখানে আছে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল। আমি পরে আবার চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে আমরা দেখব ভূরেখা। ভূরেখা হচ্ছে ভূমিতলে উপস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখাকে আবার শয়ন রেখাও বলা হয়। তো আমি পরবর্তীতে এই বোর্ডে চিত্রকে ব্যাখ্যা করছি। আমরা আগে সংজ্ঞাগুলো শুধু জেনে নিই। ঊর্ধ্বরেখা, তোমরা বুঝতেই পারো যে ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলের উপর লম্ব যে কোনো সরল রেখা, একে উলম্ব রেখাও বলা হয়। যে আমরা অনেক সময় লম্ব বলে থাকি। সমগুণের সংজ্ঞা দিতে গিয়ে আমরা অনেক সময় বলি যে একটি রেখার উপর আরেকটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমগুণ বলে। তো এখানে লম্ব কথাটা আসে। লম্ব যে আমি যদি আমার অবস্থানের কথা বলি, এই মুহূর্তে আমি ভূমির উপরে অবশ্যই লম্বভাবে অবস্থান করছি। এরপরে উলম্ব তল। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি নির্দিষ্ট তল করে আছে, এ তলকে উলম্ব তল বলে। আমি আবারও বলে নিই, উলম্ব তল ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি নির্দিষ্ট তল করে আছে, এ তলকেই উলম্ব তল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। এবারে আমরা এটা যদি ভূমি বলি, যেটাকে আমরা বলেছিলাম ভূরেখা। কি বলেছিলাম? ভূ অর্থ তোমরা বুঝো যে ভূ মানে পৃথিবী, পৃথিবী তল বা পৃথিবী পৃষ্ঠ যেটা। এটা যদি আমার হয় ভূতল হয়, এটা ভূপৃষ্ঠে। আর এটারে আমি আরেকটা কথা বলেছি, এটাকে আমরা শয়ন রেখাও বলতে পারি। কি আচ্ছা, এবার আমরা দেখি ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। এ বি সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে, তলকে উলম্ব তল বলে। এখন আমরা যদি দেখি যে চিত্রে ভূমিতলের কোনো স্থান সি থেকে সিবি দূরত্বে এবং এবি উচ্চতা বিশিষ্ট একটি গাছ লম্ব অবস্থায় দণ্ডায়মান। কি বুঝলাম? যে সি দূরত্ব থেকে
সিবি দূরত্বে এ বিকে যদি আমরা একটি গাছ ধরি, এ বিকে ধরলাম আমরা একটি গাছ, তাহলে এবি যদি আমার গাছ হয়, তাহলে আমরা সিবি রেখা হচ্ছে ভূরেখা, এবং বিএ রেখা হচ্ছে ঊর্ধ্বরেখা, এবং এবিসি তলটি ভূমির উপর লম্ব, যেটাকে আমরা বলতে পারি উলম্ব তল। তাহলে এবি হলো ঊর্ধ্বরেখা, আর সিবি হলো ভূরেখা, আর এবিসি মিলিয়ে যে তলটা উৎপন্ন করছে এটাকে আমরা উলম্ব তল বলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার আরও কিছু আমার জিনিস জানার প্রয়োজন, যেহেতু আমরা অনুশীলনী 10 এই যে গাণিতিক সমস্যাগুলি যদি সমাধান করতে আমরা চাই, যেমন পাহাড় বলো, এরপরে গাছের উচ্চতা বলো, মিনারের উচ্চতা বলো, টাওয়ারের উচ্চতা বলো, নদীর বিস্তার বলো, একটা পতাকার দৈর্ঘ্য আমরা বের করতে পারি, মানে বিভিন্ন ধরনের জিনিসের এই দূরত্ব এবং উচ্চতা আমরা নির্ণয় করতে পারি। এবং এই ক্ষেত্রে আমার আরও কিছু জিনিস জানার দরকার, যেটা হচ্ছে উন্নতি গুণ ও অবনতি গুণ। তাহলে আমরা দেখি আমার চার্টে একটা আছে যে উন্নতি গুণ ও অবনতি গুণ। উন্নতি গুণ, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি গুণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বলেছি যে এটা যদি ভূতল হয়, তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এ বি, তাহলে এই তলের উপরে যে কোণ উৎপন্ন হলো এটাই হলো আমার কিউ ধরলাম। এখানে যে বি ও কিউ যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাকে আমরা বলতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি উন্নতি কোণ। উন্নতি কোণ। আর ভূতলের সমান্তরাল রেখার সাথে নিচের দিকে যে কোণটি উৎপন্ন হলো এটাকে আমরা বলতে পারি, যেমন বিওপি, অবনতি কোণ। অবনতি কোণ তোমরা অনেক সময় শুনে থাকো, বা আমরাও বলি, তোমরাও শুনো, তোমরাও বলা বলি করে থাকো যে তোর তো উন্নতি হয়েছে, তোমার বন্ধু বা বান্ধবী যদি কোনো ক্ষেত্রে ভালো করে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বলে থাকো যে তোমার তো, বা অথবা স্বাস্থ্যেরও যদি উন্নতি হয়, যে তোমার তো দিন দিন উন্নতি হচ্ছে। আবার কেউ যদি কোনো অন্যায় অপরাধ কাজ করে, তাহলেও কিন্তু আমরা বলি যে এই ছেলেটির বা এই ছাত্রটির বা অমুক লোকের দিন দিনই অবনতি হচ্ছে। তাইলে উন্নতি বলতেই আমরা আরও সহজে যদি বুঝি যে উপরে যে কোণটা উৎপন্ন হবে এটা হলো উন্নতি গুণ। যেমন অনেক সময় যে ভালো কাজ কেউ করলে যেটা আমরা বলে থাকি যে তার দিন দিন উন্নতি হচ্ছে। আবার নিচের দিকে, ভূমির নিচের দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা যদি বলি আমরা অবনতি গুণ। যে অনেক সময় আমরা এটা কিন্তু বলি যে কারো এই যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে এগুলারে বলি, আমরা বলেই থাকি যে অমুকের তো দিন দিন অবনতি হচ্ছে। তাহলে অবনতি মানেই এই দিক দিয়ে মনে রাখতেই সুবিধা, অবনতি হলে নিচের দিকে আর উন্নতি হলে উপরের দিকে। শিক্ষার্থীবৃন্দ, তা আমাদের আজকের পাঠের মূল বিষয় ছিল দূরত্ব এবং উচ্চতা। তাইলে আমরা যদি বলি যে ওই পাশ থেকে দূরত্ব কি, তোমরা অবশ্যই জানো যে ওই পাশ থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো দূরত্ব। আবার যদি উচ্চতার কথা ভাবি তাহলে ক্ষেত্রে আমি এইভাবে বলতে পারি লম্বালম্বিভাবে। যেমন আমি যদি বলি যে তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কতটুকু, তাহলে দূরত্ব সম্পর্কে আমাদের জানাই আছে যে স্কুলের দূরত্ব কত, অথবা একটি গাছ আছে যে গাছটির উচ্চতা কত। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি যে আমাদের মহান সংসদ ভবন আছে, ধরো যে সংসদ ভবনের পাশে এক ব্যক্তি দাঁড়ালো, উনি হয়তো বা ওই যে সংসদ ভবনের দূরত্ব কত, উনি এক পাশে দাঁড়িয়েছেন, তো এক পাশ থেকে অপর পাশের দূরত্ব কত, এটা যদি উনি বের করতে চান, এবং উনি না, এটা তোমার পক্ষে বের করা সম্ভব যদি আমরা সংসদ ভবনের উচ্চতা জানি। যে ধরে নিলাম যে আমরা সংসদ ভবনের উচ্চতা
ওই 20 মিটার, সংসদ ভবনের উচ্চতা ধরলাম 20 মিটার। আর একজন ব্যক্তি যদি সংসদ ভবনের এক পাশে দাঁড়িয়ে যান, হয়তো একটা নির্ধারিত কোণ করে উনি দাঁড়ালেন, ধরে নিলাম যে আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একজন ব্যক্তি দাঁড়ালেন, তাহলে কোণটার কথা কত বললাম আমি, 45 ডিগ্রি। আর উচ্চতা আমরা ধরে নিলাম যে সংসদ ভবনের উচ্চতা 20 মিটার। তাহলে যদি আমরা বলি উচ্চতা এখানে আমার দেওয়া আছে, তাহলে সংসদ ভবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব কত? তাহলে আমরা এসো আমরা দেখি যে ওই দূরত্ব যদি 20 মিটার থাকে আর ওই ব্যক্তি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকেন, তাহলে আমরা দেখে নিতে পারি, মানে ওই ব্যক্তির পক্ষেও সম্ভব, তোমার পক্ষেও মানে জানা সম্ভব যে সংসদ ভবনের দূরত্ব কত। যদি এবি যদি হয় সংসদ ভবনের উচ্চতা, আর এই ব্যক্তি দাঁড়িয়েছিলেন সি বিন্দুতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে উৎপন্ন কোণ ছিল 45 ডিগ্রি। তাহলে যদি বি থেকে সি এর দূরত্ব যদি সংসদ ভবনের দূরত্ব হয়, তাহলে এটা আমরা এক্স ধরে নিলাম। এক্স ধরে নিয়ে যদি আমরা এই ত্রিভুজটি, এখানে একটা ত্রিভুজের মতো ত্রিভুজ আমি বানিয়ে নিলাম, এটা সংসদ ভবনের উচ্চতা, এটা হলো দূরত্ব। এক্ষেত্রে এসি একটি ত্রিভুজ দিয়ে আমরা এর গাণিতিক সমস্যা করলেই মানে উত্তরটা খুব সহজেই পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এইভাবে সংসদ ভবনের দূরত্ব নির্ণয় করতে পারি। এবার যদি আমরা যাই উচ্চতার দিকে, শিক্ষার্থীবৃন্দ, জানো যে তোমাদের ষষ্ঠ প্রতিষ্ঠানে যে অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তো প্রত্যেকেরই কিন্তু একটা পতাকা স্ট্যান্ড থাকে। তাহলে এখন আমি যদি বলি যে এই পতাকা স্ট্যান্ডটা কতটুকু, যে ধরে নাও যে ফিক্সড করা, এখন কি তুমি স্ট্যান্ডের উপর উপর তো উঠা সম্ভব নয়, বা উপরে উঠে স্ট্যান্ডের দৈর্ঘ্য নির্ণয় করবা, এটা অসম্ভব। তো এই ক্ষেত্রে বিভিন্ন সময়ে ছায়ার সাহায্যেও যে জ্যোতির্বিদগণ দেখা গিয়েছে যে বিভিন্ন সময় গাছের দৈর্ঘ্য ইত্যাদি নির্ণয় করার বেলায় ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করেও গাছের উচ্চতা নির্ণয় করতে সক্ষম হয়েছেন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আমাদের জাতীয় পতাকার যে স্ট্যান্ড আছে, এটার দৈর্ঘ্য যদি আমরা বা এটার উচ্চতা যদি মাপতে চাই, যে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে জাতীয় পতাকার যে এটা আছে, স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের ভূমি, তো স্ট্যান্ডটা তো অবশ্যই ভূমির মধ্যে আছে, ভূমি আছে। আর একটা কোণ যদি আমরা দিয়ে দেই, কেমন, আমরা যদি ধরে নেই এবি হলো জাতীয় পতাকার দণ্ড বা স্ট্যান্ড, আমরা যেটাই বলি। আর তো অবশ্যই ভূমিটা স্ট্যান্ডটা তো ভূমির মধ্যেই থাকবে। বিসি যদি হয় দূরত্ব, হতে পারে এটা 50 মিটার দূরে। আর একটা কোণ যদি আমি দিয়ে দেই 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা ছিল আমার 30 ডিগ্রি, তাহলে আমার প্রশ্ন হলো যে উচ্চতা কত? এবি যদি হয় উচ্চতা, তাহলে উচ্চতা সমান কত? এইটাও কিন্তু আমরা নিচে বসে দেখেই এই জাতীয় পতাকার যে স্ট্যান্ড আছে, এটার দৈর্ঘ্য বা উচ্চতা আমরা নির্ণয় করতে পারি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দূরত্ব উচ্চতা সম্পর্কে কিছু জানতে পারলাম। এখন আমরা যদি আমাদের পাঠ্য বইয়ের দিকে তাকাই, তাহলে তোমার অনুশীলনী 10-এ গাণিতিক সমস্যা প্রথম যেটা আসছে 10, যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমি ধরে নিলাম যে এবি হলো একটি মিনার। যার উচ্চতা তোমার বইয়ে দেওয়া আছে 26 মিটার। আর এখানে একটা অ্যাঙ্গেল বা কোণ দেওয়া আছে, উন্নতি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোণটা হলো 30 ডিগ্রি। প্রশ্ন হলো যে বিসি এর দৈর্ঘ্য কত? তাহলে এটার আমরা যদি এক্স ধরে নিই, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বুঝতেই পেরেছো যে উচ্চতা দেওয়া আছে, আমার দূরত্ব নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত একটার মান দেওয়া থাকলে আরেকটা মান খুব সহজেই বের করা যায়। উচ্চতা দেওয়া আছে, তুমি খুব সহজেই দূরত্ব নির্ণয় করতে পারবা, অথবা দূরত্ব দেওয়া আছে, তোমার পক্ষে খুব সহজেই উচ্চতা নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা দেখি এটার সমাধান কিভাবে করা যায়। যে ধরে নিলাম, ধরি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব বিসি বলতে পারি। বিসি সমান x মিটার। আর এখানে অবশ্য মিনারের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এবি সমান 26 মিটার। আর একটা অ্যাঙ্গেল বা কোণ দেওয়া আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা বা কোণটা আছে, কোণ এসি বি সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনে আছে যে ভূমির উপরের যে কোণ এটা হলো উন্নতি কোণ, এটা আমি আগেই বলে নিয়েছিলাম। আর নিচের দিকে হলে অবশ্যই অবনতি কোণ। তাহলে এখানে যে কোণটা ছিল এটা ছিল উন্নতি কোণ। এখন যদি আমরা ত্রিভুজটা সমাধানের দিকে যাই, তাহলে এবিসি ত্রিভুজের যদি আমরা সমাধান করি, মিনারের উচ্চতা দেওয়া আছে আর আবার নির্ণয় করতে হবে ওই দূরত্ব। এখন ত্রিভুজ এবিসি হতে পাই, তাহলে এবি হলো লম্ব। আমি একটু ব্র্যাকেটে লিখেই রাখলাম, এবি লম্ব আর বিসি ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যে সময় ত্রিকোণমিতির কোণগুলোর অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করেছি, যারা অনুশীলনী 9-1 অথবা 9-2, এখানেই কিন্তু তোমরা এগুলা জেনে এসেছো যে লম্ব বাই ভূমি। যদি লম্ব বাই ভূমি হয় তখন এই ক্ষেত্রে টেন হয়, টেন। আর যে কোণটা, কোণ এসিবি, টেন কোণ এসি বি। লম্ব বাই ভূমি হলে টেন। আর যদি এটা লম্ব বাই অতিভুজ হতো, অবশ্যই তোমরা এগুলো আগেই জানো। লম্ব বাই অতিভুজ হলে সাইন থিটা বা যে কোণটা নির্ধারিত থাকবে। তাহলে আমরা যদি এবির মানটা স্থাপন করি 26 মিটার, বিসি এক্স ধরে নিয়েছিলাম 10 এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি বা 26/x 10 30 মান তোমরা অবশ্যই তোমাদের আগে থেকেই জানা আছে। তাছাড়া আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে দূরত্ব উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই
ত্রিগুণমিতিক অনুপাতগুলোর মান জানা থাকতেই হবে, তাছাড়া এই সমস্যাগুলোর সমাধান কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাহলে 30 ডিগ্রির মান 1/√3, বা আমরা যদি আর গুণন করি x = 26√3 মিটার। তাহলে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা x এর মান পাবো যে x সমান 45.033, বা হয়তো অন্য কোনো সংখ্যাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি। এখন তোমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে মিনার থেকে ওইখানে যে উন্নতি গুণ উৎপন্ন করেছিল একটা নির্ধারিত দূরত্বে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? ওই স্থানটির দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম x মিটার। তাহলে x এর মান পেলাম আমি এক্ষেত্রে 45.033 মিটার। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার। ঠিক একইভাবে এখন কোনটার মান আমরা নির্ণয় করতে পারবো না। এখানে যেহেতু আমি দূরত্ব নির্ণয় করতে পেরেছি, তুমি অবশ্যই উচ্চতা নির্ণয় করতে পারবা। এখন হয় এটা মিনার হোক, হয় ঘাস হোক, অথবা বিভিন্ন নদী নালা, পাহাড়, পাহাড়ও তোমার পক্ষে নির্ণয় করা সম্ভব যদি একটির মান জানা থাকে, বা কোনগুলা যদি জানা থাকে, কোনগুলা যদি তুমি বের করে নিতে পারো, তাহলে যে কোনো ধরনের দূরত্ব এবং উচ্চতা আমাদের পক্ষে খুব সহজেই নির্ণয় করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটার মান যদি দেওয়া থাকে তাহলে আরেকটার মান খুব সহজেই নির্ণয় করা সম্ভব। এখন যদি আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি, যে 14 নম্বর অঙ্ক ধরো, এর আগের অঙ্কগুলো বা সমাধানগুলো খুব সহজেই তোমার পক্ষে সমাধান করা সম্ভব। এখানে আছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি গুণ 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে AB আচ্ছা, AB হলো যে একটি মিনার, সরি, এটা ছিল একটা স্তম্ভ। স্তম্ভের শীর্ষের উন্নতি গুণ ছিল 60 ডিগ্রি। তাহলে AB যদি হয় আমার স্তম্ভ, আর উন্নতি গুণ অবশ্যই তোমার মনে আছে, আমি আগেই বলেছিলাম যে ভূমির উপরে সমান্তরাল রেখার ভূমির উপরের দিকে যে কোণ উৎপন্ন, এটা হলো ওই উন্নতি গুণ। তাহলে এখানে যদি কোণ ADB সমান 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়, এরপরে বলা হয়েছে যে এই স্তম্ভ থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে আমরা 25 মিটার পিছিয়ে যাই। 25 মিটার পিছিয়ে আমরা সিধা চিহ্নিত করলাম, কতটুকু পিছাইলাম? 25 মিটার। আর এটা আমাকে অবশ্যই রেখাটা টানতে হবে, কারণ এখানে আরেকটি কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি, যে এখানের কোণটা হলো 30 ডিগ্রি। প্রশ্ন করা হলো স্তম্ভের উচ্চতা কত? এইচ ধরে নিলাম, কারণ উচ্চতার ইংরেজি হাই, তো হাইয়ের প্রথম করে এইচ, তো উচ্চতা হইলে আমরা সাধারণত এইচ দ্বারাই প্রকাশ করে থাকি। তাহলে আমরা দেখি যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। ধরি স্তম্ভের উচ্চতা AB সমান H মিটার, আর আমি কোনগুলা সংক্ষেপে দিয়ে দিই, যে ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করেছে কোণ ADB, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার 25 মিটার পিছিয়ে গেলে এই কোণটাও আমি নিয়ে নিই কোণ ACB, 25 মিটার পিছিয়ে এসে কোণ ACB এটা সমান 30 ডিগ্রি।
আর সহজেই বুঝতে পেরেছো যে ডি থেকে আমি 25 মিটার পিছিয়ে এসেছি, তাহলে সিডির মান 25 মিটার। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন ছিল যে আমার এ বি এর মান বের করতে হবে, হ্যাঁ, স্তম্ভের উচ্চতা কত সেইটুকু নির্ণয় করতে হবে। এখন আমি যদি প্রথমেই ত্রিভুজটার সমাধান করি যে ত্রিভুজ এ বি সি হতে পাই, হ্যাঁ, তাহলে মানটা হয়তো বের করা যেত, কিন্তু এক্ষেত্রে এ বি যদি আমার লম্ব হয়, বিসি যদি ভূমি হয়, তা আমার এখানে আংশিক মান আছে আর আংশিক মান নেই। সেই জন্য আমার আংশিক মান অর্থাৎ হ্যাঁ ডিবির মানটুকু বা বিডির মানটুকু এখানে নেই। যদি আমি বিডি এর মানটা বের করে নিতে পারি, তাহলে যদি আমি বিডি এর মান বের করতে পারি, এরপরে আমার সম্ভব যে স্তম্ভের উচ্চতাটা খুব সহজেই নির্ণয় করা। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথমেই ত্রিভুজ এবিডি এর কাজ করি। এবিডি হতে পাই, এখানে এবি যদি লম্ব হয় তাহলে অবশ্যই বিডি হবে ভূমি। তো লম্ব বাই ভূমি হলে তোমরা জানো, আমি আগের সমস্যায় লিখেছিলাম লম্ব বাই ভূমি হলে tan 60 ডিগ্রি, সরাসরি আমি কোনটাই দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো ইউজ করি। এ বির মান এইচ, বিডির কোনো মান নেই, এটাই আমার আপাতত বের করে নিতে হবে। আর tan 60 ডিগ্রির মান √3। আমি যদি আর গুণন করি বিডি √3 ইকুয়াল টু এইচ বা বিডি ইকুয়াল টু এইচ বাই √3। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে বিডির মান ধরে নিতে পারি, যা একটা মান, যে সম্ভাব্য মান আমরা পেয়েছি এইচ বাই √3। এখন যদি আমি পুরা ত্রিভুজটার এই সমাধান করি, তাহলে খুব সহজেই আমি স্তম্ভের উচ্চতাটা নির্ণয় করতে পারবো। এসো আমরা এখন সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর সমাধান করি। আবার ত্রিভুজ এবিসি হতে পাই। এবিসি সম্পূর্ণ ত্রিভুজ, যার লম্ব হলো এবি, ভূমি এ বি সি, মানে ভূমি হলো পুরাটাই নিতে হবে, ভূমি হলো বিসি। তার এখানে যে কোণটা ছিল, মানে যে কোণ উৎপন্ন করেছে তা ছিল এসিবি। লম্ব বাই ভূমি 10 এসিবি। মানগুলো আমরা ব্যবহার করি। এ বির মান এইচ, বিসি, বিসির সরাসরি মান নেই, আমরা হয়তো আংশিক মান আছে। প্রথমে এটা যদি আমরা ভেঙে দিই, সিডি প্লাস বিডি, সিডি প্লাস বিডি মানে পুরোটাই চলে আসলো, যেটা বিসি বলি। আমরা বলতে পারি, যেমন আমি যদি বলি যে 50 বা 50 কীভাবে ভাঙা যায়, অনেকভাবেই ভাঙা যায়। আমি যদি লিখি যে 30 + 20 তাহলে হবে না 50, অথবা 25 + 25, 40 + 10, এরকম। তাহলে বিসিরও আমি ভাঙায় নিলাম, দেখতে পারি সিডি প্লাস বিডি। আর 10 এসিবি সমান আমরা পেয়েছিলাম 30 ডিগ্রি। এখন যদি আমরা বাকি মানগুলোও ব্যবহার করি, সিডি এর মান 25 মিটার প্লাস বিডির মান আছে এইচ বাই √3 ইকুয়াল টু tan 30 মান 1/√3। এই মানগুলো অবশ্যই তোমাদের জানা আছে। এখন আমরা একটু আর গুণন করে নিই। √3h এই দিক দিয়ে গুণ করলে 25 প্লাস h/√3 বা √3h মাইনাস, যদি আমরা এইচগুলো এক পাশে নিয়ে আসি, h/√3 ইকুয়াল টু 25। আমরা আরেকটু কাজ করতে পারি। আমি যদি সবটুকু ওরে √3 দ্বারা গুণ করে দিই,
h/√3, এটারও আমি √3 দ্বারা গুণ করলাম, হয়তো একটু সহজ হবে। তো তোমরা জানোই √3 গুণ করলে অবশ্যই √3² দিব। আর এখানে তো আমি √3 কেটেই দিতে পারি, = 25√3। আমরা বাকিটুকু সমাধান করি। তো স্কোয়ার রুটে তো ভেনিশই হয়ে যায়। 3h - h = 25√3। 3h থেকে আমি h বাদ দিলে 2h = 25√3 বা h সমান 25√3/2। তাহলে আমরা 25 ইন্টু √3 মান তো ক্যালকুলেটর ব্যবহার করে তুমি পেতে পারো 1.73205008 বা h আমরা এই গুণটুকু ক্যালকুলেটরের মাধ্যমেই করব, যেটার অবস্থা দাঁড়ায় 43.3012। 3012 ভাগ 2, আমরা ভাগটাও সেরে নিব। ওটা সম্ভবত 21 ক্যালকুলেটর আমরা ব্যবহার করব 21.651। প্রশ্ন ছিল স্তম্ভটির উচ্চতা কত। তাহলে আমরা বলতে পারি যে স্তম্ভটির উচ্চতা এই ক্ষেত্রে 21.651 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় প্রায় শেষ, যার জন্য আমাদের কাজও প্রায় শেষ। তা আমি ইতিমধ্যে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্বতল, এরপরে দূরত্ব, উচ্চতা, উন্নতি গুণ, অবনতি গুণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। এখানে আমার প্রয়োজন ছিল যে এইগুলার ব্যবহার করে আমরা কিভাবে একটি পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ, নদী নালা, অর্থাৎ কঠিন যে সমস্ত জিনিসগুলো আছে যা মানে বাস্তবে মেপে করা অনেকটাই অসম্ভব। তো এই অনুপাতগুলো ব্যবহার করে আর উন্নতি গুণ, অবনতি গুণ এগুলো যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই এগুলা পরিমাপ করা যায়। আমি প্রথমেই একটি সূর্যের কথা বলেছিলাম যে সূর্যের কাছে গিয়ে পৃথিবী থেকে কারো পক্ষে কোনো অবস্থাতেই সূর্যের দূরত্ব নির্ণয় করা সম্ভব নয় অথবা ছিল না, কিন্তু এরপরেও কিন্তু জ্যোতির্বিদগণ বা বিজ্ঞানীগণ কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় করতে পেরেছেন শুধুমাত্র এই ত্রিকোণমিতিক সূত্রাবলী বা অনুপাত সূত্র, দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য ইত্যাদি ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এবার আমরা আসি বাড়ির কাজে। আজকের বাড়ির কাজ হলো যে ভূতলস্থ কোনো স্থানে একটি পাহাড়ের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, ওই স্থান থেকে 1500 মিটার অর্থাৎ 1500 মিটার পিছিয়ে গেলে পাহাড়ের ওই বিন্দুর উন্নতি গুণ 45 ডিগ্রি হয়। এখন যদি বলি যে পাহাড়ের উচ্চতা কত, তা আমি আশা করি যে তোমরা এটা নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেছি। আমার বিশ্বাস যতটুকু আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো বা কোনো সমস্যা বোঝার ক্ষেত্রে কোনোরূপ সমস্যা হয়ে থাকে তাহলে আমি আশা করব যে তোমরা কমেন্ট করে অথবা ফোন করে
আমার কাছ থেকে এইসব সমস্যার সমাধান জেনে নিতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব যে সমাধান করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক। আমরা একে অপরের জন্য সবাই দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি বলেই আমার আজকের পাঠ এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।